মাসুদ কামাল, আপনার অনুদান আগামীর বাংলাদেশ স্লোগানে দলীয় আর্থিক নীতিমালা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটি দলীয় সদস্যদের চাঁদা, গণচাঁদা, জনগণের দান, কর্পোরেট অনুদানে চলবে। আয়ের জন্য টি শার্ট, মগ, বই, প্রকাশনা বিক্রি করবে। দলের নিবন্ধন পাওয়ার পর প্রবাসীরাও অনুদান দিতে পারবেন। ওয়েবসাইটে ব্যাংক এবং মোবাইল ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া যাবে। 100 টাকা করে সদস্য ফর্ম বিক্রি করা হবে। ইতিমধ্যে 70,000 ফর্ম সারা দেশে পাঠানো হয়েছে, আরও 50,000 ফর্ম পাঠানোর প্রস্তুতি রয়েছে। ফর্ম বিক্রি এবং সারা দেশে কমিটি সদস্যদের অনুদানে 2 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ তহবিলকে নাগরিক আমানত বলছে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে অতীতে বিভিন্ন দল, গোয়েন্দা সংস্থা, ক্যান্টনমেন্ট, ব্যবসায়ী, বিদেশি শক্তির টাকায় গড়ে উঠেছিল। এনসিপি জনগণকে নিয়ে এগোবে। তাদের এই উদ্যোগকে কেমন লাগছে? আমি এটাকে খুবই সাধুবাদ জানাই। এটা খুব ভালো একটা উদ্যোগ। আমি সবসময় এই ধরনের একটা উদ্যোগ ওদের কাছ থেকে আশা করছিলাম। তারা প্রথম 2টা বড় প্রোগ্রামের হিসাবটা দেয় নাই। আমি মনে করি ওটা তাদের দেওয়া, এখনও দেওয়ার সময় আছে, দিয়ে দিক। যে আমরা এই 2টা অনুষ্ঠান করেছি, একটা সমাবেশ আর একটা ইফতার পার্টি। এই সমাবেশে কত টাকা ব্যয় হয়েছে, কে কে দিয়েছে, এই তালিকাটা দিয়ে দেওয়া উচিত ওদের। দিয়ে দিলে এবং তারা বলা উচিত কত টাকা পেয়েছে, কার কাছ থেকে পেয়েছে এবং এটা কীভাবে খরচ করেছি, ওটাও দিতে হবে। এবং নতুন যে উদ্যোগটা নিয়েছে, আমি মনে করি বাংলাদেশের রাজনীতির জন্য এই একটা অভিনব এবং যুগান্তকারী সিদ্ধান্ত। আমি এনসিপিকে সাধুবাদ জানাচ্ছি এই জন্য। এবং আমি মনে করি নতুন এই দলের কাছ থেকে পুরাতন দলগুলিও শিক্ষা নিক। এই যে বিএনপি কয়েকদিন আগে একটা বিশাল মিটিং করলো পল্টনে, এটাকে আসলো কোথেকে? চাঁদাবাজি করছে। কার কাছ থেকে চাঁদাবাজি করছে? চাঁদা তো দিচ্ছে তো স্মাগলাররা, অথবা কোনো যারা নাকি খারাপ ব্যবসা করে অথবা করবে, তারাই তো দিচ্ছে টাকা। তাদের নাম ঠিকানা দেখ, যে আমি অমুকের কাছ থেকে দিচ্ছি, নাম ঠিকানা যদি দেখে বসুন্ধরার নাম, তখন আমি বুঝতে পারবো ধান্দাটা কি। আমারও তো মানে বোঝার প্রয়োজন আছে। টাকা তো আর আসমানি উপায় আসে না, টাকা কেউ না কেউ দেয়। কে দিল? বিএনপি বলে তারা ছাড় পাবে না, তারা একদিন করছে। বাট এখন দিন চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির প্রত্যেকটা অনুষ্ঠানের অর্থনৈতিক হিসাব আমি মনে করি পাবলিক হওয়া উচিত। তাদের ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে দেওয়া লাগবে। এমনকি আমি এটাও প্রশ্ন করতে চাই, তারেক রহমান ইংল্যান্ডে আসে কি করে? উনি কি কেএফসি চাকরি করে? হিসাব দেখ, সে বলুক আমার এই খরচ, এই খরচ, এই খরচ, এবং এই খরচের অমুক থেকে পাই, অমুক জায়গা থেকে পাই, নাম সহ ওনাকে বলতে হবে, যদি উনি ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করেন। আর যে লোক ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করেন না, গোপন রাখেন, ধোঁয়াশা রাখেন, তার প্রতি আমাদের সন্দেহ থাকবে। কথা ভাই ক্লিয়ার। আপনি নেতা হন, আপনার তো ভাই ঈশ্বর প্রদত্ত কেউ না। আপনাকে বুঝাইতে হবে যে আমি সাধারণ মানুষের সঙ্গে কতটুকু সম্পৃক্ত, প্রত্যেকের লোককে বুঝাইতে হবে। ডক্টর ইউনূস ইংল্যান্ড যাচ্ছেন, কালকে 10 তারিখে যাচ্ছেন, ওনার সঙ্গে কয়জন লোক যাচ্ছেন? এটা কি রাষ্ট্রীয় সফর না উনি ব্যক্তিগত পুরস্কার নিতে যাচ্ছেন? কয়জন লোক যাচ্ছেন, কেন যাচ্ছেন? একটু, এটা তো রাষ্ট্রীয় সফর নয়। রাষ্ট্রীয় সফর, আচ্ছা রাষ্ট্রীয় সফর বানাই নিছে, বানাইলে আপনি কি করবেন? সবই তো বানাই নেয়। 10টা সফর করছে, এর মধ্যে দ্বিপাক্ষিক সফর ছিল মাত্র একটা, বাদ বাকি সবই তো উনি গেলে তো রাষ্ট্রীয় সফর হয়ে যায়। কাতার গেছে, কাতার থেকে উনি পোপের এখানে চলে গেছে। এগুলি কি রে ভাই? তো এগুলো কি প্রত্যেকটা সফরের টাকা পয়সা নেই? দেখেন আমি একটা কথা বলি আপনাকে, আপনি যদি ইসলামও ধরেন, আমানতের খেয়ানত কিন্তু বড় জিনিস। এই রাষ্ট্রের প্রত্যেকটা পয়সা এদের কাছে আমানত রাখা হয়েছে। উনি ব্যক্তিগত সম্পদ হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন না, ব্যক্তিগত লাভের জন্য, সুবিধার জন্য ব্যবহার করতে পারেন না। ওনার গ্রামীণের কি লাগবে না লাগবে রাষ্ট্রীয়ভাবে দেখতে হবে, এবং সেটা প্রত্যেকটা মাসের হিসাব ওনাকে দিতে হবে। যদি না দেন, ওনাকে আমি সন্দেহ করবো আমি সন্দেহ। এবং পরবর্তী সময় যে সরকার আসবে, তারা তো একবার ঠিক আইনে এটার মধ্যে বিচারের সিস্টেমে ফেলাই দিব, তখন আবার পলাবো, কই যাবো আল্লাহ জানে। ফয়েজ আহমদ, আপনার কাছে আসছি, আপনি জবাব দিতে পারবেন। সাথে আমি আরেকজন সাংবাদিকের আরেকটা প্রশ্ন জুড়ে দিই। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ প্রশ্ন করেছেন, গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিয়েছে, 4000 কোটি টাকা গ্রামীণ ফোনের মওকুফ করে দিয়েছে, স্টারলিংকে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের অংশীদার, এটাতে বাংলাদেশের কি লাভ? তার প্রশ্নের উত্তর দিতে চাইলে দিতে পারেন। সাথে মাসুদ কামালের প্রশ্ন। প্রথমত হচ্ছে ওনার যে কনসার্নটা, ইটস এ ভেরি পজিটিভ কনসার্ন, যে প্রফেসর ইউনূস এখন পর্যন্ত যতগুলি বিদেশ সফর করেছেন সেগুলি থেকে বাংলাদেশের কি অর্জন, বাংলাদেশের মানুষের কি লাভ, বাংলাদেশের আমানত উনি খেয়ানত করছেন কিনা, এই কনসার্নগুলি থাকা জরুরি। এটা যে কোনো সরকারের জন্যই থাকা জরুরি। এটা খুব ইতিবাচক। এবং প্রফেসর ইউনূস তার সফরের, বিশেষ করে ওনার যে টাইপের সফর বা সরকারের এই সফর, এগুলি তো আর পলিটিক্যাল কর্মসূচি না যে আপনি কোত্থেকে আসলো কোত্থেকে গেল, এর সব কিছুই হিসাব নিকাশ রাষ্ট্রীয়ভাবেই আছে, রাষ্ট্রীয় কোষাগারের জিনিস, রাষ্ট্রীয় হিসাব নিকাশের জিনিস আছে। যেটা ওনার পার্সোনাল প্রোগ্রাম সেটা পার্সোনাল, যেটা সরকারের প্রোগ্রাম সেটা সরকারের। সো আর ওনার যেই মানে ইন্টারেস্ট বা সফর সঙ্গী যা, সেটার সংখ্যাটা মানে
এটা এখন পর্যন্ত 50 ক্রস করেনি আর কি কখনো, হোয়াট এভার। সো এটা দিয়ে কোনো কিছু জাস্টিফিকেশন করার উপায় না। মানে শেখ হাসিনা 250 জন নিয়ে যেত, এই জন্য প্রফেসর ইউনূস 50 জন নিয়ে যাচ্ছে, এটা জায়েজ। আমি ওনার সঙ্গে একাধিক সফরে গিয়েছি, ওখানে কাজের বাহিরে একজন লোক এখন পর্যন্ত আমি দেখিনি, হোয়াট এভার। এই কনসার্নটা থাকুক ভালো। আর আজিজ ভাই যে প্রশ্ন করেছেন ওটা নিয়ে নানান সময় নানানভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো অ্যাপ্রোচটা, টোনটা, হ্যাঁ, অনেক সময় আমরা খেয়াল করি। তো ধরুন আপনি একজন পলিটিশিয়ানের কথা বলেছেন, প্রফেসর ইউনূসের মওকুফ করে নেওয়া হয়েছে, প্রফেসর ইউনূসের ইউনিভার্সিটি অনুমোদন পেয়েছে, প্রফেসর ইউনূসের এগুলি কোনোটাই প্রফেসর ইউনূসের না, গ্রামীণ ট্রাস্টের। প্রফেসর ইউনূসের ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, ওনার যে কন্যা রয়েছে, প্রফেসর ইউনূসের অবর্তমানে ওনার কন্যারা ওনার কোনো সম্পত্তি পাবে না, এই ধরনের কোনো ব্যবস্থাই ওনার নেই। ওনার ব্যক্তিগত কোনো আয় রোজগার বা এই ধরনের এখন সরকারি যে বেতন পান এই বেতন, এর বাইরে উনি কোনো জায়গা থেকে কোনো টাকা পান না। তো আগে যে সমস্ত আয় ইনকাম ছিল সবই ট্রাস্টে, ওনার ব্যক্তিগত কিছুই নেই। সুতরাং এখন বিষয় হচ্ছে যে ধরুন 2009 সালে 10 সালে যে আবেদনটি করা হয়েছে সরকারের কাছে, সেই সরকার সেই আবেদনগুলিকে ক্লিয়ার করেনি বা অনুমোদন দেয়নি। এখন এই যে ব্যাকলগ, সেই ব্যাকলগ থেকে যে সমস্ত জিনিস ছাড় পাচ্ছে সেগুলি আপনি শুধুমাত্র যেগুলি গ্রামীণ ট্রাস্টের সঙ্গে ইনভলভ সেগুলিকে নিয়ে বলছেন, বলা খুব স্বাভাবিক। এটা নোবেলের টাকাটা কি ওনার নিজের কাছে আছে? উনি তো 2007-এ বোধহয় এটা কর মওকুফের জন্য আবেদন করেছিলেন একবার। আমার এটা জানা নেই, ওটা ওনার নিজের, সরি আমার এটা জানা আছে ওনার কাছে ওনার কোনো অর্থ নেই, সবকিছুই ট্রাস্টে। নোবেল আপনি দেখুন একটা জিনিসকে, এটাকে নিয়েও অনেক আলাপ হচ্ছে, এই জন্য বলা জরুরি যে আমাদের উত্তরটা জানা জরুরি। হ্যাঁ, এই যে আপনার বেশ কিছু পুরস্কার, সম্মানজনক পুরস্কার, সেগুলিকে করের আওতায় বাইরে রাখা হয়েছে। এখন আনফরচুনেটলি প্রফেসর ইউনূস যেহেতু নোবেল পেয়ে গিয়েছেন, এর মধ্যে 4টায় টাকাই থাকে না। হ্যাঁ, নোবেল পেয়ে গিয়েছেন, এটা একটা তো অপরাধের পর্যায়ে পড়েই। তো এখন আপনি যদি কিছু পুরস্কারকে করের আওতামুক্ত রাখতে চান, পৃথিবীর সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কারগুলি, সেগুলির মধ্যে আপনি 1 নাম্বারটাকে বাদ দিয়ে যাবেন কি করে? সেটা তো নোবেল। এটা হচ্ছে বিষয়। এখন কেউ কেউ বলছেন যে প্রফেসর ইউনূস সম্ভবত আরেকটা নোবেল পেতে যাচ্ছেন, সেজন্য এটাকে মওকুফ করে নিয়েছেন। বিষয়গুলি অনেকটা আসলে হ্যাঁ হয় কি, নানান ধরনের ক্ষোভ মানুষের তো জন্মায় নানান কারণে। ক্ষোভগুলি অনেক সময় প্রাপ্তি প্রত্যাশা অনুযায়ী কিছু কিছু জিনিস ব্যক্তিগত পর্যায়ের প্রাপ্তিরও থাকে। আমরা কখনো কখনো প্রফেসর ইউনূসকে নিয়ে নানানভাবে নিয়ে কিছু সমালোচনা এরকমও দেখি, যে ব্যক্তিরা করেন, আমি কোনো ব্যক্তির নাম বলছি না, তাদের এখানে কিছু ব্যক্তিগত প্রত্যাশা ছিল। তার মানে যিনি সমালোচনা করবেন তিনি আমি কখনো কোনো বলেছি না, আমি তো বলছি সমালোচনা আপনি করেন, কোনো অসুবিধা নেই। ধরেন ভাই বলছিল না যে একটা রেড লাইন আছে, আমি আপনাকে নিয়ে ক্রিটিসিজম করব, সেটা লেভেলটা কি? সমালোচনার রেড লাইন থাকা উচিত।